গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভান এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। নূপুর মেম্বারের বাড়িটার মালিক আমি, ওই বাড়িটা আমার দখল নেওয়া লাগবে। অত অল্প দলের প্লেয়ার এই খবিল্লা ঠেলা আমারে হায়ার করতে হইলে আমার ন্যায্য মূল্য আমাকে দিতে হইব। তুই স্ক্রিপ্ট লেখাইতে আসছস, তোরে প্রডিউস কেটা করবে? মানে তুই টাকা পাবি কই? তোর কোন সাবজেক্ট নিয়ে তুই স্ক্রিপ্ট করতে চাস? বিয়া না করলে আপনার লাগেজ পাওয়ার পরও কেন রিসোর্টে রাত্রি যাপন করছেন সেইটার জবাব আপনারই দিতে হইব। এখন চিনতে পেরেছেন? ও মৌমিতা, কেমন আছো? আরে তুমি গ্রামে আসলে কবে? আমি তো শুনছিলাম তুমি বাইরে চলে গেছো। বাইরেই ছিলাম, বাইরে ভাল লাগছিল না, তাই আবার গ্রামে ফেরত চলে আসলাম। তুমি এই রিসোর্টে পড়ে রয়েছে কিসের জন্য? ঘটনা কি বলে? আমাদের এই রিসোর্টে থাকতে ভালো লাগে তাই আমরা থাকছি। কিন্তু এখন এসব কথা বলে কি লাভ বলো? তোমার লাভ না হলেও আমার লাভ আছে। অ্যাটলিস্ট আমি আমার মনকে এই বুঝ দিতে পারবো যে আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি, আমি ঠিক মানুষকেই ভালোবেসেছিলাম। আম্মা, আম্মা বল। এই যে দেখো কারে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আরে মৌমিতা তুমি? মনে হইতেছে এক যুগ পরে তোমারে দেখলাম। কই আছিলা এতদিন? আরে ও তো কিছুদিন ঢাকায় থাকে, কিছুদিন ঢাকার বাইরে। আর এর মাঝখানে এলাকায় এসেছিলাম, কিন্তু ওই বাড়ি থেকে বের টের হয়নি তো, তাই দেখা হয়নি। শিউলি কুসুম ওরা কই? কুসুম তো এখন ঢাকা থাকে, আর শিউলি বাড়িতেই আছে। রাজা এখানে দাঁড়ায় থাকবি, ওরে নিয়ে ঘরে যা। চলো ড্রয়িং রুমে যাই, বসে একটু চা পানি খাই। না না, কোনো দরকার নেই, আমি এখানেই ঠিক আছি। এই তোমরা কাল লোকে মিতা, তুই কই হারাই গেছিলি তুই? আমি কোথাও হারাই যাই নাই, আমি ঠিকই ছিলাম। হারাই গেছিস তোরা, একটা ফোনও কেউ কোনোদিন করিস নাই। আচ্ছা ঠিক আছে, তোরা কথা কও, আমি একটু বাজার নিয়ে আসি। নতুন মেহমান আসছে, একটু ভালো মন্দ খাওয়াইতে হবে না? না না, কোনো দরকার নেই রাজু ভাই, আমি আসলে তোমার কাছে একটা কাজে এসেছি। আজকে মেহমানদারি আমি নিব না। অবশ্যই মেহমানদারির দরকার আছে। রাজা তুই তাড়াতাড়ি বাজারে যা, মিতারে আজকে না খাওয়াইয়া কিছুতেই ছাড়বো না। কিরে মিতা, তুই এতদিন পরে একলা গ্রামে আইছস, তোর হাজবেন্ড কই? হাজবেন্ড কই পাবো, আমি তো এখনো সিঙ্গেল। হাজবেন্ড কোথায় পাবো মানে? আমরা তোদিন কি শুনলাম, ও যে বিয়ে করছে, বুঝলাম না কিছু। আচ্ছা তুই যে বিয়ে করে বিদেশ চলে গেছস, এটা কি মিথ্যা? আরে শিউলি, বিয়ের সাথে আলাপটা পরে করলে হয় না? এতদিন পরে আসছে, একটু শরবত টরবত কিছুটা খাওয়া, একটু আপ্যায়ন কর। আমিও তো সেই কথাই কইতেছি। শিউলি তুই মিতারে নিয়ে ঘরে যা, আমি কবিতারে নাস্তা রেডি করতে কই। আজকে আসলে আমি বসতে পারবো না রাজা ভাই, আমি তোমার কাছে একটা জরুরি কাজে এসেছি, আজকে না বসি। আমার কাছে জরুরি কাজ? আমার তখন কোনো ক্ষমতা নাই, আমি তো একটা ক্ষমতাহীন মানুষ। সবাই তখন আমার কাছ থেকে দূরে দূরে থাকতে চায়। সবারটা আমি জানি না, কিন্তু আমি তোমার কাছে কাছে থাকতে চাই, এটা জানি। ওই তোর কথার অর্থ তো আমি বুঝলাম না, যা কবি একটু স্পষ্ট করে রাখো। নাস্তা যখন খাওয়াবি তো আগে নাস্তাটা খাই, তারপর বলি। মিতা, তুমি কিন্তু একটা রহস্যময়ী মেয়ে। মানুষ তো ধাঁধা রাখতে খুব পছন্দ করো না?
কি হয়েছে? তোরা তো দাও খায়। আমি দুইটা লোকরে খুন করবো। তুই এর কি কইতেছ? তোর কি মাথা মাথা ঠিক আছে না পুরা উলেই গেছে? তুই কার সামনে কি কথা বলতে আসো? তুই দুইটা লোকের খুন করমু? খুন কি হাতের মোয়া যে কইলে আমার খুন করলাম? তার লোক দুইটা কেটে কথা কারে তুই খুন করতে চাও? কি হয়েছে? একটা হইতেছে রোমিও, আমার ইচ্ছা মতো অপমান করছে, এই অপমানের আমি প্রতিশোধ নেব। আসলে তুই আউলাইছো, তোর মাথার মধ্যে কি জিনিস একটা ঢুকছে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তো আরেকটা কেটা হিডে কথাই। আর একজনের নামে এখনই কমু না, আগে খুন করবো তারপর প্রকাশ পাইব। আর এইটা কেডা? এই কবি তো কাম সারছে। ওর তো সেদিন আমি মারতে চাইছিলাম, লাড়ি লই দৌড়ানি দিছি। এই লোকে কি মোরে খুন করতে আইছি নাকি? আমি কইছি তো আপনারে খুন করবো না, আর একজনের খুন করবো। তো তুই আমারে খুন করবি, তুই কারে খুন করবি? এই কথা আগে ক। দূরে থাক। কইতেছি আমি খুন করবো ফাইজুল মাস্টারে, ঠিক আছে? ওরে আমি খুব ভালোবাসতাম, সে আমার ভালোবাসার সাথে বেইমানি করছে। তুই এটা কি ধরনের কথা বললি? হ্যাঁ, আরে ফাইজুল মাস্টার হচ্ছে একটা নিরীহ মাস্টার, তারে তুই খুন করবি কেন? সে তোর কি ক্ষতি করছে একটু বুঝাইয়া বল। শোনেন, তার আমি খুব ভালোবাসতাম, সে আমার ভালোবাসার সাথে বেইমানি করছে। আমার অনেক দিনের সাজা ছিল আমি একজন ডিরেক্টর হমু, ঠিক আছে? সেই মোতাবেক আমি একজন প্রডিউসারও পাইছিলাম, আর আমি স্ক্রিপ্ট লেখার দায়িত্ব দিছিলাম এই ফাইজুল মাস্টারে। সব ঠিকঠাক, কিন্তু তার শর্ত হইতেছে নাফিজারে নায়িকা বানানো লাগবো। আমি নাফিজারে নায়িকা বানাই নাই, এই হিংসায় সে আমার এখন স্ক্রিপ্ট দিবে না। স্ক্রিপ্ট তো দিব না ঠিক আছে, কিন্তু মেলা মানুষের সামনে আমার কি কয় জানেন? কি কইছে যে তুই আসলি প্রোডাকশন বয়, তোর কি করে সাহস হয় আমার কাছে স্ক্রিপ্ট চাওয়ার? আমি এখন মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মাথায় হেট হয়ে চলাফেরা করা লাগে। আমার মান ইজ্জত ধুলিসাৎ করে দিছে, মাটির লোকে মিশাই দিছে। এই জন্য তারা আমি খুন করুম, পরে খুন করে আমি জেলে যাবো। আমি শুনছি খুন একটা করলো যে সাজা, দুইটা করলো সেই সাজা। আমি ওই দুইটারে খুন করে সাজা খাটমো, ঠিক আছে? ওই ফাইজুল মাস্টার আর রোমিওরে দুইটারে আমি খুন করবো। এখন আপনি আমারে খালি কন, আপনি কেমনে সাজাটা কমাই দিবেন আর কেমনে অগরে মারবো? বলদের ঘরে বলদের আমি কেমনে বুঝাই? আরে বেটা, খুন করার পর সাজা কিভাবে কম হয় সেটা তুমি জানি না। আপনি জানেন না? না। আপনি কিসের ঘোড়ার আন্ডার ইয়ে হইছেন? হ্যাঁ, ফাইজলামি করেন আমার লগে। না না ঠিক আছে, বুঝতে পারছি তোর মাথা এখন গরম। আমি একটু সিনিয়রদের সাথে আলাপ করি, ওই সিনিয়রগুলো আলাপ করার পরে কিভাবে কি কমানো যায় সেটা আমি তোকে বলবো না, জানাবো না। ঠিক আছে ঠিক আছে, আপনি ওটা যাই না আমারে জানাবেন। আচ্ছা কইলাম তো আমি জানাবো না। আচ্ছা জগলি, তুই একটা মনে কথা কর। কি? মানে তুই তো আগে এরকম ভেরোসাস আসিলি না, তাই তুই এরকম তোর আচরণ দেখে তো আমার ভয় লাগতেছে। কিভাবে কি হলো, ঘটনাটা কি? তুই কি মানে কেন? মানুষের অত্যাচারে। দূরে থাক। ঠিক আছে, মানুষের অত্যাচারে। আচ্ছা যাই হোক, ভাবি ভালো আছে? ও এর মধ্যে তুই ভাবির কথা মনে আছে তোর? মানে হ্যাঁ, ভাবি কেমন আছে জানতে চাও? তুই 3 নম্বরে পড়ে গেছিস, তোর রেহাই নেই। কি অবস্থা রূপু? কি বলছো তুমি? ভালো নেই, অনেক দূরের উপর আছি, তাছাড়া মন মানসিকতাও ঠিক নেই। এ শিক্ষুসি, এটা কেমন কথা কইলা? তোমার মনে শান্তি থাকবো নাকি? হ্যাঁ, তুমি না শান্তির নিগে বিয়া করলা, এই জামার হাতে কি তোমার বনিব না মানে ম্যাচিং করতেছো না নাকি অন্য কিছু? আরে বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে না বুঝতে পারতাম সুখ না শান্তি, এখনো তো সংসারই করতে পারলাম না। ও হ, তাও তো ঠিক, তুমি তো এলাকার মধ্যে আসাও, তা তোমাকে ওরা তুলে নিতেছে নাকি? আমি জানো নুপুর, তোমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি এবারে আওনা বলো গেছিলাম, মনে করো যে মেলা দিন গেছো বা যে একলা একলা আসছি, কান দিছি, কাহো কিছু কই নেই কে। অবশ্যই এখন ইচ্ছা করে মানে সুখী সুখী ভাব দেখানোর চেষ্টা করতেছি, নতুন নতুন কাপড় চুপুর পিন্তা ঘুরতেছি, কিন্তু ভিতরে আসলে শান্তি নাই। আমি জানি বাবুল ভাই, আমার বিয়ে হয়ে যাওয়ার পর আপনি অনেক দুঃখ পাইছেন।
আমার দুঃখের কথা বাদ দাও। ওই যে একটা গান আছে না, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। আমিও একটা মানুষ। আচ্ছা বাদ দাও, এবার আসল কথা কওছিন, তোমার অশান্তির কারণটা কি, মানে দুঃখ কি নেয়া? বুলেট আমাকে বাড়ি ছাড়া করতে চাচ্ছে, যে সে চাচ্ছে আমাকে বাড়ি থেকে বের করে যাতে আমার জমিটা দখল করতে পারে। আর এই জন্যই আমি এলাকার মুরব্বীদের বাড়িতে বাড়িতে গিয়ে বিচার চাচ্ছি। এখনকার মুরব্বীরা আগের মুরব্বীগুলোর মতো নাই, আর সব খামখোর টেহাখোর। মনে করতে টেহা পালে সব কিছু উল্টা যায়, নিয়ম নীতি নাই। এই জন্য ওর পিছনে ঘুরে কোনো লাভ নাই। বুলেট যে ধরনের ফাউল লোক, অক হুজুর হুজুর করে কোনো লাভ নেই, অক দেখা লাগবে জমের বয়। আমি ভয় দেখায় কোনো লাভ হয় না। রাজা ভাই পদত্যাগ করার পরে ও ভাবছে যে আমি অনেক দুর্বল হয়ে গেছি। দুর্বল ভাবলি ভাবু, একটু কত সবসময় তুমি মাথায় রাখবা। এটা হলো আমি বাবু তোমার পাশে আছি। দরকার পড়লে তোমার বাড়িতে আমি পাহারা বসাবো। কে লেবু কাকা একবার ঝামেলা করলো, পাহারা বসাছিলাম না ও ভাই। আপা আমার মেজাজটা কিন্তু খুব খারাপ হয়ে রয়েছে। আমি যে কোনো ঘটনা কিন্তু ঘটে ফেলাইতে পারি। কেন ভাই, তোমার হঠাৎ করে তো মেজাজ খারাপের কারণটা কি? রবি কি কই জানেন? কি সে খালি চাই যে আমরা দুজন ঢাকায় চলে যাই। আপনারা ঢাকায় চলে যান, আব্বারই না ঢাকায় চলে যান। আব্বার শরীর ভালো না, তারে ডাক্তার দেখান। কেন? হোয়াই? আরে সেও তো আমার ঠেলাঠেলি করতেছে ঢাকায় যাওয়ার জন্য, কিন্তু আমি তো এই লোহালক্কর টোকাটকির কামে এখন আর যাইতে চাই না। আমি এই রিসোর্টে আসছি আরাম করতে, এই যে প্রকৃতির আলো বাতাস এর মধ্যে থাকতে চাই। তুমি ওরে বুঝায় বলো ও ঢাকা চলে যাক, ঢাকায় গিয়ে আমার ব্যবসা বাণিজ্যটা দেখাশোনা করুক। হ্যাঁ সেটা তো আমারও কথা। আরে বেটা তুই লেখাপড়া করছোস, তুই ঢাকায় যাবি, বাপের ব্যবসা দেখবি, তা না এনে ভবঘুরের মতো ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াইতেছে। মাঝে মধ্যে কি মনে হয় জানেন আব্বা, ওর চড়াই আমি সব দাঁত ফালাই দিই। শমশের, তুমি তো ওরে শাসন করতেই পারো, সেই অধিকার তো তোমার আছে। মাঝে মাঝে একটু শাসন কইরো, শাসন টাসন কইরা ঢাকা পাঠাই দাও তো। অধিকারের কথা কইলেন আব্বা, সেই অধিকার তো আমি খাটাইতে পারি না, সে আমার উপর দিয়া যায়। সে কি কয় জানেন, আমি যদি এইখানে থাকি এই রিসোর্টে, তাইলে বলে তার বোন আমার তালাক দিয়ে দিব। এত সোজা না, দাঁড়াও, সাইলার সাথে আমি কথা বলতেছি, তাকে আমি রিসোর্টে আসতে বলবো। আব্বা এই রবির কারণে কিন্তু আমার সংসারটা ভাঙ্গার উপক্রম হয়েছে। আব্বা একটা কাজ করেন, আপনি আসলে শাইলারে আনার ব্যবস্থা করেন আর রবিরে ঢাকায় পাঠাই দেন। যা বেটা ব্যবসা কর, কই দেখা। শমশের উত্তেজিত হয়েও না, উত্তেজনা নামায় ফেলো, আমি রবির বিষয়টা দেখতেছি। আব্বা আপনি যদি রবির বিষয়টা দেখেন তাহলে আমিও আপনার বিষয়টা দেখব। বাবুল ভাই, আপনি আমার বিপদে যেভাবে আগে আসেন এমন করে তো কেউ কখনো আগে আসে না। শোনো নূপুর, এই পৃথিবীতে প্রত্যেকটা দিন লাখ লাখ মানুষ মরে যেতেছে, তার জন্য কি আমরা কেউ কান্দি না? কি আমি কান্দি না? তারপর আমরা চিনি না, আমার আত্মীয় স্বজন কিচ্ছু না। ঠিকও ভাই, সবাই তো আর তোমার বন্ধু না, আমি বললাম তোমার বন্ধু, সেজন্য আমার দায়িত্ব হলো বেশি। একমাত্র আপনি, শিউলি আর রাজাবাই ছাড়া আমার পক্ষে আর কেউ নাই। সবাই এখন বুলেটের পক্ষ নিয়ে কথা বলে। না না নূপুর, তোমার ধারণা ভুল। তোমার পক্ষেও লোক আছে, এই যে আমি আছি, শামসু ভাই আছে, ফাজুল ভাই আছে, অবশ্যই আরো মানুষ তোমার পিছনে কাম করবো। আসলে হয়েছে কি, তুমি জিনিসটা বুঝতেছ না, আসল নাটের গুরু কিন্তু ওই যে প্রাক্তন চেয়ারম্যান লেবু কাকা, ওই শালায় তোমাকে নাচাইতেছে। তুমি বিশ্বাস করো, ওর উপর আমার এত বেশি রাগ, মুরব্বী মানুষ কি কমো, আর মাথার মধ্যে যদি নাটি দিয়ে একটু বাড়ি দিয়া দুটো ভাগ করে দিয়ে হেললাম নি, আমি খুব শান্তি পেলাম নি। বাবুল ভাই, ওই লোকটার জন্য আমার মনের মধ্যে যে পরিমাণ ঘৃণা জন্মাইছে, যে কোনো সময় একটা অঘটন ঘটে যাইতে পারে। নূপুর নও যাই, আমিও তোমার হাতে যাবো। তোমার উপর এই যে একটু অত্যাচার অবিচার চলতেছে, এটা তো সবাই জানে না। এই এলাকায় আরো কিছু মুরব্বী আছে যারা ভালো ভালো চাকরি করে, যারা নিরপেক্ষ, তাগর কাছে যাইয়া জিনিসটা আমরা বুঝে কমো যে তোমার উপর কি কি চলতেছে। এভাবে আমরা একটা জনমত করে দেবো। বাবুল ভাই, আমার বিয়ে হয়ে যাওয়ার পরও যে আপনি এভাবে আমার পাশে দাঁড়াবেন সেটা কখনো আমি ভাবিনি। নূপুর, আমি যে তোমার পিছনে পিছনে ঘুরছি, তোমার হাতে সম্পর্ক করার চেষ্টা করছি, এর মধ্যে কোনো চালাকি আসছিল না, মন থেকে আসছিল। তোমার প্রতি আমার এক ধরনের ভক্তি, এক ধরনের শ্রদ্ধা আছে। তোমার স্থান তো আমার মনের মধ্যে, এই মনের মধ্যে তোমার স্থান সারা জীবনে থাকবো। আমি তোমার সব বিপদে পাশে থাকবো। আসলে সত্যি বলতে কি, খুব আনন্দ লাগতেছে বুঝছেন। আমি অনেক ভাগ্যবতী একটা মেয়ে, তা না হলে আপনার মতো এত ভালো একটা বন্ধু কপালে জুটে না।
আচ্ছা চলেন বাড়ির দিকে চলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কি সব জায়গায় বুঝতে হবে, ভালো সংসার কেমন চলছে তোমার? আমার আবার সংসার, কথায় আছে সংসার মানে হচ্ছে অসার। এই অসার সংসারে আমার সংসার বিলীন হয়ে গেছে। লতার সাথে তোমার সংসার নেই? না, লতা লতার মতো থাকে, আমি আমার মতো থাকি, কিন্তু আমরা কেউ কেউ কোনো দোষারোপ করি না, যে যার মতো। আচ্ছা আমার কথা পারতো, তুমি এবার তোমার কথা বলো। আমার তো ভালোই চলছে। বাবা মার সয় সম্পত্তি যা আছে, আমি তো একাই মেয়ে, দেখাশোনার তো কেউ নেই, তাই মেয়ে হয়ে ছেলের কাজ করছি। তুমি যা বলতেছো এটা আমি সবই জানি, এসব বাদ দিয়ে নতুন কি আছে সেটা বলো। মানে কাকে তুমি বিয়ে করলা, মানে বিয়ে করার পর সংসারটা কেন তুমি করতে পারলো না, সংসারটা কেন ভাঙলো, এসব কথা আর কি। তুমি কি ভাবছো আমি বিয়ে করেছি তারপর আমার সংসার ভেঙে গেছে এই জন্য আমেরিকা থেকে আমি ঢাকা চলে এসেছি? আচ্ছা আমার ভাবার কি অন্যায়? আমি তো কিছুদিন তোমার খোঁজখবর রাখছি, তোমরা বড় লোক, তুমি বড় লোকের মেয়ে, আমি সাধারণ ঘরের একটা ছেলে। তোমার আব্বা আম্মা খুব একটা আমার সঙ্গে তোমাকে মিশতে দিত না, কারণ তুমি আমার সঙ্গে প্রেমে জড়ায় পড়ো কিনা সেটা ওনাদের ভয় ছিল। ভয়টা কি অমূলক ছিল? তোমার প্রেমে কি আমি পড়ি নেই? তোমাকে তো আমি অনেক ভালোবাসতাম। এখন কি ভালোবাসো না? কিন্তু এই ভালোবাসার লাভ কি? যে ভালোবাসা কোনো অন্তর্মিল নেই, যে ভালোবাসা এগিয়ে নিয়ে কোনো লাভ হবে না। বুঝতে পারছি, যাকে বিয়ে করার জন্য আমেরিকা গেলা তার সঙ্গে কি অবস্থা এখন? সংসার কি আছে না ভেঙে গেছে? তুমি এত কিছু জানো? তখন জানার চেষ্টা করতাম, এখন এলে করতাম না। ছেলেরা খুব একটা ভালো হয় না। মানতে পারলাম না, অনেক ক্ষেত্রে ছেলেরা মেয়েদের চেয়ে ভালো হয়, কিন্তু ব্যতিক্রম আছে। শোনো, তুমি কিন্তু আসল কথা থেকে একটু কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেছো। আমার জীবনে এত কাটাকাটি করে তোমার কি লাভ? এত কিছু জানতে চাইও না। তোমার উপর কিন্তু আমার ভীষণ রাগ। আমার উপরে অনর্থক রাগ করে লাভটা কি? তখন যদি আমি তোমাকে বলতাম যে আমি বিয়ে করতে চাই, তোমার বাবা মা আমার সঙ্গে তোমাকে বিয়ে দিত? দিত না, বরং অপমান করত। তখন তোমার বাবা ছিল উপজেলা চেয়ারম্যান আর লতার বাবা ছিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সেই যে রূপ দেখাইছে, আর তোমার বাবা হলে কি করতো কে জানে। আমি তো শুনেছি যে লতার বাবা নাকি তোমাকে পাগল বানিয়ে দিয়েছে। ঠিকই শুনছো, এই কারণে তো লতার সঙ্গে আমি সংসারটা করতে পারলাম না। তুমি চেয়ারম্যান থেকে পদত্যাগ করলে কেন? এটা তো ঠিক করোনি। যে মানুষ নিজের ঘর ঠিক রাখতে পারে না, বউ ছেড়ে চলে যায়, তার চেয়ারম্যান থাকার কোনো অধিকার নাই, কারণ সে ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণে রাখবে কি করে? তোমার সাথে কথাই পারবো না। এক কাজ করো, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। আর আমাকে এগিয়ে দিয়ে আসতে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে বলো, আমি নিজে যেতে পারবো। আরে না না, চলো। একটু দাঁড়ান। কি গন্ধ কেমন? ভালো না? আরে বাবা, তুমি যে আমারে শান্তির সন্ধান দিবা বইলা রিসোর্টে রাইখা দিলা, কোথায় শান্তি? কোনো শান্তি তো পাইতেছি না। আব্বা ধীরে 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 বহে মেঘ না, সবুর করেন আব্বা। আমি তো কিছুই করতে পারতেছি না রবির জ্বালায়। হেরে ডাকাইতেছি, ডাকাই যাও ডাকাই যাও ডাকাই যাও, সে ডাকাই যাইতেছে না। আমি কি করবো? আপনার জন্য যে মধুচন্দ্রিমার আয়োজন করবো আমি সেটা তো পারতেছি না। রবি যদি জানতে পারে তাহলে আমার 14 হাত মাটির তলে কিন্তু গাইডা ভালাবে। আমিও তো রিস্কে আছি জামাই, কি করি কত? লাত্তি দিয়ে বাইর করে দিই আপনি যদি করেন। শামসু সাহেব, আপনি ফয়সাল সাহেবকে দেখেছেন? অবশ্যই দেখছি। আপনার এলাকায় পারুলের দোকানে চা খাইতে গেছে, গপ সপ করতেছে, আমি নিজ চোখে দেখে আসলাম। পারুলের হাতের চা নাকি তার কাছে অমৃতের চেয়েও স্বাদ লাগে। বুঝেন এখন ঠেলা মির্জারা, উনি হইলেন আমার শ্বশুর আব্বা। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝতে পারিনি আপনি শামসু সাহেবের শ্বশুর। আরে দারুণ তো, আপনি তো মানে মেয়ে জামাইয়ের থেকে আপনি দারুণ হ্যান্ডসাম। মানে বিষয়টা হয়েছে কি মির্জারা, মানে আমার তো ডায়াবেটিস, সেই জন্য আমি একটু রুগ্ন হয়ে গেছি, আর আব্বা তো ডায়াবেটিসের রোগী না, সেই জন্য। তাছাড়া আমার শ্বশুর হইতেছে ঢাকা শহরের বিশিষ্ট শিল্পপতি। খালি ব্যবসা খালি ব্যবসা খালি ব্যবসা। মানে ছোটবেলায় নায়কের পাঠ করার জন্য অনেক ডিরেক্টর কাকুতি মিনতি করছে, কিন্তু আব্বাই রাজি হয় নাই। সে বলে নো নো নায়ক নো নায়িকা,
আমি ব্যবসা করব, ব্যবসা ব্যবসা, তাই করতেছে, এখন শিল্পপতি হয়ে গেছে, তাই না? বাবা বাবা, মানে সত্যি কি বলবো, আপনার মতো নায়ক পেলে তো বাংলা সিনেমাটা আরো বেশি সমৃদ্ধ হতে পারতো। সিনেমা আমারে কোনোদিন টানে নাই, আমাকে টানছে কি? ব্যবসা, ব্যবসা, টাকা টাকা কামানোর জন্য ব্যবসায় ঢুকে পড়ছি। এখন টাকা কামাই, ব্যবসার সম্প্রসারণ করি। আমারে টাকা দেয়। আমি বুঝতে পেরেছি, আসলে আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আপনার রিসোর্টটা সত্যি খুব সুন্দর, আমার কিন্তু এখানে অনেক ভালো লাগে। আরে এখন তো আপনার আরো ভালো লাগবে। শোনেন, আপনার ওই ঢাকায় থেকে বন্ধু বান্ধব আনার দরকার নাই, আপনি এখানে একা থাকবেন, ঘুরবেন ফিরবেন, আব্বার সাথে আড্ডা মারবেন, দেখবেন কি চমৎকার সময় কেটে যাবে। আব্বা, তারে কি বিনা ভাড়া এখানে রাখার ব্যবস্থা করা যায়? না 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 না, এটা কি করে হয়? অ্যাকচুয়ালি এটাতে আমার নিজের কাছে অনেক ছোট লাগবে নিজেকে।